আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিদার। আজকে আমি অনেকের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে মুনাফা। এই মুনাফা বিষয়টা অনেকের কাছে অনেক জটিল মনে হয়। আজকে আমি এই মুনাফা এই জিনিসটা এমনভাবে তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দিব যাতে তোমরা মুনাফার যে কোনো অঙ্ক সহজেই ক্যাচ করতে পারো, সহজে অঙ্কটা ক্র্যাক করতে পারো। আমি ওভাবেই তোমাদের আজকে বেসিকটা বুঝিয়ে দিব। তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছো, স্যার মুনাফা নিয়ে একটা ভিডিও দিলে অনেক উপকৃত হলাম। তাহলে আজকেই তোমাদের জন্য এই ভিডিওটা। যে কেউ এটা যে কোনো ক্লাসের যদি এটা দেখো ষষ্ঠ থেকে দশম পর্যন্ত এই ক্লাসটি দেখে তোমরা নিরাশ হবে না। তোমাদের অবশ্যই কোনো না কোনো উপকারে অবশ্যই আসবে। তাহলে পুরো ভিডিওটা দেখো, ইনশাল্লাহ কোথাও না কোথাও তোমাদের এই ভিডিওটা উপকারে আসবে। প্রথমে আমরা বুঝতে হবে আমাদের মুনাফা। মুনাফা জিনিসটা কি? প্রথমত মুনাফা মানে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা টাকার পরিবর্তে বা বিনিময়ে যে অতিরিক্ত টাকাটা আমরা উপার্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মুনাফা। একটা উদাহরণ দিয়ে বললে তুমি বুঝতে পারবে। মনে করো আমি কোথাও 10,000 টাকা ইনভেস্ট করছি। জাস্ট ইনভেস্ট, সেটা হইতে পারে কোনো কোম্পানিতে, সেটা হইতে পারে কোনো শেয়ারসের মধ্যে, যে কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে হোক, অথবা আমি একটা দোকানের মধ্যে 10,000 টাকা দিলাম। এখন সে আমাকে ওই 10,000 টাকার পরিবর্তে আমাকে 11,000 টাকা ফেরত দিল। এখন 11,000 টাকা, ওটার মধ্যে ওই যে 1,000 আমি অতিরিক্ত পেয়েছি, আমি রেখেছি হচ্ছে 10,000, আমি পেয়েছি হচ্ছে কত? 11,000। তার মানে এখানে আমার লাভ কত হয়েছে? আমার লাভ হয়েছে হচ্ছে 1,000। ওই 1,000টাই হচ্ছে আমার মুনাফা। এখন এই মুনাফা জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমাদের এখানে কিছু টপিক আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মুনাফা, যেটা আমি এখনই একটু করে বললাম। তারপর হচ্ছে মূলধন বা আসল, এরপর হচ্ছে মুনাফার হার, এরপর সময় বা মেয়াদ, এরপর হচ্ছে মুনাফা আসল, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে আবার কয়েকটা জিনিস আছে: দ্বিমাসিক, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, চতুর্মাসিক এবং ষান্মাসিক। এই দুটোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এগুলা কয়েক মিনিটের মধ্যে আমি এগুলো বুঝাই দিব, জাস্ট একটু ধৈর্য ধরো। তাহলে মুনাফা কি বললাম? যে অতিরিক্ত টাকাটা আমরা ইনকাম করতে পারি, উপার্জন হয়, ওটাই হচ্ছে আমাদের মুনাফা। যেমন ওই যে বললাম আমি রেখেছি কত টাকা? 10,000 টাকা। মনে করো আমি 10,000 টাকা ব্যাংকের মধ্যে রেখেছি। 1 বছর পরে ব্যাংক আমাকে 11,000 টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, 11,000 টাকা দিল, ভালো কথা। তাহলে এখন কথা হচ্ছে আমি রেখেছিলাম 10,000, আমাকে দিয়েছে 11,000, তাহলে আমার টোটাল লাভ হয়েছে কত? 1,000 টাকা। 1,000 টাকা আমার লাভ হয়েছে। এই লাভটাই হচ্ছে আমার মুনাফা। সেটা কোনো ব্যাংকে হতে পারে, ঠিক আছে, অথবা কোথাও তুমি ইনভেস্ট করতে পারো। ইনভেস্ট মানে হচ্ছে কোন একটা কোম্পানিতে হইতে পারে, তুমি টাকা ইনভেস্ট করতে পারো, ওখান থেকেও মুনাফা আমাদেরকে দেয়। তাহলে প্রথমে বুঝতে হবে আমাদের এরপরে মূলধন বা আসল। মূলধন এবং আসল একই কথা। মূলধন এবং আসল হচ্ছে যে টাকাটা, যে মূল টাকাটা আমি কোথাও রেখেছি, ব্যাংকের মধ্যে রেখেছি, ওটাই হচ্ছে আমার মূলধন বা আসল। এখানে আমাদের মূলধন হিসেবে কাজ করতেছে বা আসল হিসেবে কাজ করতে হচ্ছে 10,000 টাকা। এই যে এটা হচ্ছে আমাদের আসল বা মূলধন। আসল বা মূলধন, এই আসল এবং মূলধনকে পি দিয়ে প্রকাশ করা হয়। প্রত্যেকটা জিনিসকে এক একটা অক্ষর, এক একটা যে কোনো একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আসল এবং মূলধনকে এই যে বড় হাতের পি দিয়ে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পেরেছি। এই যে যে মূল টাকাটা আমি রাখবো, ওটাই হচ্ছে আমার আসল বা মূলধন। আরেকটা উদাহরণ দিয়ে বললাম, মনে করো আমি কোন একটা কোম্পানির মধ্যে আমি 1,00,000 টাকা দিয়েছি। এখন 2 বছর পর বা 3 বছর পর ও আমাকে 1,10,000 টাকা ফেরত দিচ্ছে। এই যে 1,00,000 টাকাটা আমি রেখেছি, 1,00,000 টাকাতে দিয়েছি, ওটাই হচ্ছে আমার আসল বা মূলধন। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এরপর আসো আমরা মুনাফার হারে যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের মুনাফার হার। মুনাফার হার মানে এখন অনেকে বুঝে না, তাহলে একদম ইজিলি বুঝাই দিব। মুনাফার হার মানে হচ্ছে তুমি যখন কোন একটা ব্যাংকে যাবা, প্রত্যেকটা ব্যাংকের মধ্যে একটা মুনাফার হার ফিক্সড করা থাকে। বিভিন্ন ব্যাংকের মধ্যে মুনাফার হার বিভিন্ন হতে পারে। এখন আমি একটা ব্যাংকে গেলাম, আমার কাছে 1,000 টাকা আছে। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে 1,000 নিচ্ছি, যাতে ছোট হয়। বড় টাকা হলে একটু বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আমরা ছোট টাকাটা বুঝে গেলে বড় টাকাটাও ইজিলি বুঝে যেতে পারবো। মনে করো আমার কাছে 1,000 টাকা আছে, আমি ব্যাংকের মধ্যে রাখতে গেলাম।
XYZ যে কোনো একটা ব্যাংক, ওই ব্যাংকের মধ্যে আমাকে বললো যে আপনার এই 1000 টাকার উপর আমি 6%, আচ্ছা 6% না বলি 10% বলি, আমি আপনাকে 10% মুনাফা দিব। এখন আমি তো চিন্তায় পড়ে গেলাম, 10% মুনাফা মানে কি? এই 10% মুনাফা হচ্ছে মুনাফার হার। স্যার এখন বুঝাই দেন 10% মানে কি? 10% মানে বুঝাই, যেখানেই পার্সেন্ট থাকবে মনে করবেন সেখানে 100 টাকা আছে। মানে আমাকে বোঝাচ্ছে যে আপনি যত টাকাই রাখেন না কেন, যত টাকাই রাখেন না কেন, 1 লক্ষ টাকা রাখেন, 1 কোটি টাকা রাখেন, যত টাকাই রাখেন না কেন, প্রতি 100 টাকার মধ্যে আমি আপনাকে 10 টাকা করে লাভ দিব 1 বছরে। বিষয়টা আমি একটু করে এক্সপ্লেইন করি। এই যে মনে করেন আমি ব্যাংকে নিয়ে গেলাম কত টাকা, 1000 টাকা নিয়ে ব্যাংকে গেলাম। এখন আমাকে ব্যাংকে বললো যে আপনাকে 6% দিব, সরি 10% দিব। 6% হলে একটু ভাঙতে হয়ে যাচ্ছে, তো আমি 10% হিসাব করি, আপনাকে 10% লাভ দিব। এখন আমি চিন্তায় পড়ে গেলাম 10% মানে আমাকে আসলে কত দিচ্ছে। তাহলে এইভাবে চিন্তা করতে হবে, পার্সেন্ট মানে 100 টাকা, তার মানে প্রতি 100 টাকার মধ্যে আমাকে, প্রতি 100 টাকার মধ্যে আমাকে 10 টাকা করে করে দিবে। তার মানে এই 1000 টাকার মানে, 1000 টাকা মানে কয়টা আমাকে 100 টাকার নোট দিতে হবে? 10টা 100 টাকার নোট দিতে হবে। 10টা 100 টাকার নোট আমি দিলাম। 100 কেন নিলাম স্যার? আমি তো 500 টাকার নোটও দিতে পারি। এই যে পার্সেন্ট হিসাব করার জন্য সবসময় 100 হিসাব করতে হবে। আমি 1000 টাকা মনে করো আমি ব্যাংকের মধ্যে 1000 টাকা রাখতে গেলাম, আমি 100 টাকার নোট নিয়ে গেলাম 10টা। এই যে 100 টাকার নোট আমি নিয়ে যাচ্ছি, 10টা আমি 100 টাকার নোট নিয়ে যাচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10টা 100 টাকার নোট দিছি। এখন ব্যাংক আমাকে এটা বললো যে আপনাকে 10% মুনাফা দিব। আচ্ছা 10% মানে হচ্ছে প্রতি 100 টাকার মধ্যে 10 টাকা করে দিবে। এই 100 টাকার জন্য আমাকে তারা 10 টাকা দিবে, এই 100 টাকার জন্য 10 টাকা দিবে, এই 100 টাকার জন্য 10 টাকা, এখানে 10 টাকা দিবে, এই 100 টাকার জন্য 10 টাকা, মানে প্রত্যেকটা 100 টাকার জন্য আমাকে এরা 10 টাকা করে দিবে, 10 টাকা করে দিবে। তাহলে এটা হচ্ছে আমার মূলধন বা আসল। আমি রেখেছি কত? এই যে 100 100 100 টাকার নোট করে আমি 1000 টাকা রেখেছি টোটাল। এই যে আমি টোটাল রেখেছি কত টাকা? আমার আসল হচ্ছে টোটাল 1000 টাকা। এখন তারা আমাকে মুনাফা দিবে কত? তারা আমাকে মুনাফা দিবে 10%, মুনাফা দিবে 10%, 10 10 10 10 হিসাব করে আমি পাইলাম 100 টাকা। এই যে 100 টাকা আমাকে, তাহলে আমি যদি 1000 টাকা রাখতে যাই আমাকে মুনাফা দিবে হচ্ছে 100 টাকা। এখন স্যার আরেকটা পার্সেন্টেজ হিসাব করি। মনে করো আমি এটা 10% না বলে আমি এটা 12%, 6% বললাম। সাধারণত 6% নেই বেশিরভাগ ব্যাংকের মধ্যে আমি যা দেখেছি 6%। এখন 6% মানে কি? প্রতি 100 টাকার মধ্যে 6 টাকা দিবে। প্রতি 100 টাকার মধ্যে 6 টাকা হিসাব করে, তাইলে এই 100 টাকার মধ্যে আমাকে 6 টাকা দিবে। 100 টাকার মধ্যে 6 টাকা, 100 টাকার মধ্যে 6 টাকা, এখানে 6, এখানে 6, প্রত্যেক জায়গার মধ্যে 6 6 করে দিবে, 6 টাকা করে করে দিবে। প্রত্যেকটা 100 এর মধ্যে 6 6 করে দিবে, 6 টাকা করে দিবে। তাহলে টোটাল আমাকে কত টাকা মুনাফা দিল? আমাকে দিল 60 টাকা। তার মানে আমি যদি 1000 টাকা যদি 1 বছরের জন্য রাখতে যাই, খেয়াল করিও বছরের সংখ্যা আমি কিন্তু 1 ধরতেছি, 1 বছরের জন্য রাখতে যাই, তাহলে আমাকে 6% হিসেবে আমাকে 60 টাকা ওরা মুনাফা দিবে। এখন স্যার 2 বছরের জন্য রাখলে কত হবে? তাহলে 1 বছরে যদি 60 টাকা দেয়, 2 বছরের মধ্যে 60 যোগ 60 120 টাকা মুনাফা দিবে। আশা করি বুঝতে পেরেছো। 120 টাকা দিবে আমাকে 2 বছরে। 3 বছরে কত দিবে স্যার? তাহলে আরো 60 টাকা যোগ হবে এটার সাথে, মানে আর এর পরের বছর আরো 60 টাকা দিবে। ওইরকম 60 টাকা 60 টাকা আমাকে বেশি বেশি করে দিতে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত মুনাফা। এখন স্যার, এখন তারা কি, আমি 1 লক্ষ টাকা রাখতে গেলাম, এই 1 লক্ষ টাকা কি তারা কি 100 100 এ ভাগ করবে? এখন 1 লক্ষ টাকা তো 100 100 ভাগ করতে গেলে অনেকগুলো 100 হয়ে যাবে। তাহলে এটাকে বের করার একটা সহজ নিয়ম আছে। তোমরা জাস্ট কি করবে, মনে করো তুমি 1 লক্ষ টাকার 6% বের করতে যাচ্ছ। মানে আমাকে বললো যে আমি একটা কোম্পানিতে গেলাম বা একটা ব্যাংকের মধ্যে গেলাম, আমি সেখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম। এই যে 1 লক্ষ টাকা আমি ইনভেস্ট করলাম, কোম্পানিটা আমাকে বলতেছে আপনাকে আমি 7% দিয়ে দিব, আপনাকে আমি 7% মুনাফা দিব। এখন 7% মুনাফা মানে আমি 100 100 হিসাব করতে গেলে 100 এর মধ্যে 60 টাকা, আবার 100 এর মধ্যে 60 টাকা, আবার 100 এর মধ্যে অনেক সময় লেগে যাবে। এত সময় আমরা এক্সপেন্ড না করে আমরা কি করব, এটার একটা সহজ নিয়মে আমরা কি করে দিব, জাস্ট পার্সেন্টটা গুণ করে দিব। পার্সেন্টটা কি করে দিব, 7%টা গুণ করে দিব। এখন পার্সেন্ট গুণ করলে সরাসরি ক্যালকুলেটরের মধ্যে যদি তোমরা পার্সেন্ট গুণ করতে পারো তাহলে ভালো কথা। এখন অ্যানালগ কিভাবে করব, এই যে এখানে 1 লক্ষ টাকা দিয়ে দিব, গুণ পার্সেন্ট মানে নিচে 100, এইটা মনে রাখতে হবে। পার্সেন্ট মানে নিচে 100 উপরে 7,
যেখানে পার্সেন্ট মানে 6% মানে হচ্ছে নিচে 100 উপরে 6, 10% মানে হচ্ছে উপরে 10 মানে নিচে 100 উপরে 10, এরকম পার্সেন্ট মানে নিচে 100 আসবে 100%। এখন একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, তাহলে এখানে নিচের একের তো কোনো মূল্য নাই। আবার অনেকে একের সাথে কেটে দিতে পারবা না, পেছন দিক থেকে কেটে আসতে হবে। এই যে পেছন দিক থেকে কেটে আসছে, তুমি এই একের সাথে এই সামনের একটা কেটে দিলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। তাহলে এখানে আর কত থাকলো, এখানে থাকলো স্যার 1000, এখানে থাকলো 7, তাহলে 1000 এর সাথে গুণ করলে হয় 7000 টাকা। এই যে 7000 টাকা, আর 100 100 করে হিসাব করতে হলো না। এই 100 100টা আমি তোমাদেরকে বেসিক বুঝিয়েছি মূলত। তাহলে আমি যদি 1 লক্ষ টাকা 7% হারে 1 বছরের জন্য রাখতে চাই, 1 বছর মানে 1 বছর মানে 1 দিয়ে গুণ করতে হয়, কিন্তু 1 দিয়ে গুণ করলে যে কথা না করলে এই কথা সেজন্য আমি গুণ করিনি আর কি। তাহলে কত টাকা আমাকে মুনাফা দিবে? 7000 টাকা মুনাফা দিবে। এই দুটো বুঝতে পেরেছো? 2 বছরের জন্য রাখলে স্যার, আমি যদি 2 বছরের জন্য রাখতে চাই, এখানে 2 গুণ হবে, 2 গুণ হবে, তাহলে 7 গুণে 14000 টাকা হবে। 3 বছরের জন্য রাখতে চাইলে 3 সাথে 21000 টাকা আমাকে দিবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন সময় বা মেয়াদটা বুঝি স্যার। সময় মানে হচ্ছে আমি কত বছরের জন্য রাখতেছি, এটা 5 বছরের জন্য রাখলে সময়ের মান হবে 5, 10 বছরের জন্য রাখলে সময়ের মান হবে 10। এবার মুনাফা আসল, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। এই যে দেখো, অনেকেই মনে করে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন, আসলে এটা বিয়োগ না, এটা হচ্ছে হাইফেন চিহ্ন। মুনাফা এবং আসলকে একসাথে বুঝাইতে গেলে এই চিহ্নটা ব্যবহার হয়েছে। মুনাফা আসল, মুনাফা এবং আসল যোগ করলে মুনাফা আসল পাওয়া যায়। উদাহরণ আমি এখানে বুঝাই। মনে করো আমি রেখেছিলাম কত টাকা, 1 লক্ষ টাকা, আমাকে তারা লাভ দিবে কত, 7000 টাকা। তার মানে 1 বছর পর টোটাল কত টাকা নিব আমি, 1 বছর পর টোটাল আমরা নিব 1 লক্ষ এবং 7000 যোগ করে 1,07,000। এই যে আমি রেখেছিলাম 1 লক্ষ টাকা, তার মানে এটা হচ্ছে আমার আসল যোগ যোগ আমি পেয়েছি কত, 7000 টাকা। তাহলে টোটাল কত হয়ে গেল, 1,07,000 টাকা। এটাই হচ্ছে আমার মুনাফা আসল। আশা করি বুঝতে পেরেছো। মুনাফার সাথে আসল যোগ করে দিলে আমরা মুনাফা আসল পেয়ে যাব। এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরে আসো সরল মুনাফা। সরল মুনাফা মানে কি স্যার? এতক্ষণ তোমাদের যে কনসেপ্টটা বুঝাইলাম, এটাই হচ্ছে মূলত সরল মুনাফার মধ্যে পড়ে। যেমন এই যে আমি তোমাকে বুঝাই, সরল মুনাফা মানে প্রতি বছর একই পরিমাণে টাকা তোমাকে দেওয়া হবে, একই পরিমাণে টাকা। আচ্ছা আমি একটু করে বুঝাই। 1 লক্ষ টাকা রাখলাম, কত পার্সেন্টেজ স্যার? 7%। আচ্ছা তোমাদের বোঝার জন্য আমি আরেকটু সহজ করেছি, এটা আমি আচ্ছা 7% থাকা যাবে, কোনো সমস্যা নেই, এটা নিয়েও বুঝে যাবে। যেহেতু এটা নিয়ে আমরা পুরোটা বুঝেছি, এটা নিয়ে বুঝে গেলে 1 লক্ষ টাকা 7% মানে কি, 100 টাকার মধ্যে 7 টাকা, 100 টাকার মধ্যে আমাকে 7 টাকা করে লাভ দিবে। 7% হারে আমি 1 বছরের জন্য রাখলাম। কয় বছর স্যার? 1 বছর। 1 বছরের জন্য রাখলাম। 1 বছর পর আমি কত টাকা পাবো? 7000 টাকা পাবো। আচ্ছা আমি রাখবো যে 3 বছরের জন্য। কয় বছর? 3 বছর। আমি 3 বছরের হিসাব করি। এখন আমি যদি 3 বছরের জন্য রাখতে চাই, প্রথম বছরে আমাকে কত টাকা দিবে? 7000 টাকা। ওকে পেলাম প্রথম বছর। দ্বিতীয় বছরে যাই। এখন দ্বিতীয় বছরে আমি প্রথমে কত টাকা রেখেছিলাম? 1 লক্ষ টাকা রেখেছিলাম। ওরা দ্বিতীয় বছরে গিয়ে কি করবে? 1 লক্ষ টাকার উপর আবার 7% হিসাব করবে। 1 লক্ষ টাকার উপর 7% হিসাব করলে তো আবার 7000 টাকা, তাহলে আবার 7000 টাকা দিবে দ্বিতীয় বছরে। এখন তৃতীয় বছরে স্যার, তৃতীয় বছরে আবার ওই 1 লক্ষ টাকা যেটা রেখেছিলাম, মানে আমি শুরুতে যে টাকাটা রেখেছি পার্সেন্টটা সবসময় তার উপর হিসাব করব। এখন তোমরা বলতে পারো স্যার ওরকমই কি হিসাব হয়? না, চক্রবৃদ্ধিতে গেলে ওরকম হবে না, চক্রবৃদ্ধিতে গেলে একটু ভিন্ন হয়ে যাবে। তাহলে তৃতীয় বছরে আমাকে 7000 টাকা দিবে কোন মুনাফায় স্যার? সরল মুনাফায়। সরল মানে সোজা হিসাব। সরল মুনাফার মধ্যে আমাকে প্রতি বছর একই পরিমাণ টাকা দিবে। আমি যদি 10 বছরের জন্য রাখি, 1 বছর 7000 করে আমাকে 10 বার দিবে। তাহলে এখন টোটাল আমাকে কত টাকা দিল? 21000 টাকা দিল। এটাই হচ্ছে সরল মুনাফা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এখন সরল মুনাফার স্যার একটা সূত্র আছে। সরল মুনাফার সূত্রটা কি? সরল মুনাফার সূত্র হচ্ছে, আমি এগুলো মুছে দিই। সরল মুনাফার সহজে বের করার একটা সূত্র আছে। সরল মুনাফার সূত্র হচ্ছে I সমান PRN। এটা হচ্ছে সরল মুনাফার সূত্র। সরল মুনাফাকে আই দিয়ে বোঝানো হয়। সরল মুনাফা আই দিয়ে বোঝানো হয়। এখানে স্যার আই মানে কি? আই মানে সরল মুনাফা। পি মানে কি স্যার? পি মানে হচ্ছে এখানে
আয় হচ্ছে সরল মুনাফা, আয় সরল মুনাফা। পি হচ্ছে, এই যে কিছু জিনিস আসলে মানুষের কোথাও না কোথাও সামান্যতম ত্রুটি থেকে যায়। এই যে দেখো, আমি মুনাফা লিখার সময় বারবার রসুগার নামকে দীর্ঘকার লিখে ফেলতেছি। এই যে এটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে। যেমন আমি আমার আরেকটা কমন মিস্টেক, সেটা হচ্ছে আমি ব্যয়কে এইভাবে না লিখে আমি বেশিরভাগ এরকম একটা আকার দিয়ে ফেলি। এটা আমার আসলে এই ছোটকাল থেকে এই ভুলটা, যদিও আমি জানি এটা ভুল, মানে তারপরে আমি লিখার সময় কলম চালানোর সময় লিখে ফেলি। যেমন গতবার আংশিক ভগ্নাংশ করার সময় আমি অবেদ চিহ্ন না বলে মাঝে মাঝে অসমতা বলে ফেলতেছিলাম। এটা আসলে আমার মাইন্ডসেটের মধ্যে একটা মানে কিরকম হয়ে গেছে। আসলে আমি অবেদ বলতে গিয়ে বারবার অসমতা বলে ফেলতেছি। ওই যে এই চিহ্নটাকে আংশিক ভগ্নাংশ করার সময় এটা আসলে অবেদ চিহ্ন, অসমতার চিহ্নটা অন্যরকম। তাহলে আমি বারবার অসমতা বলে ফেলছিলাম। তোমরা এটা একটু কাইন্ডলি একটু ঠিক করে নিবে আর কি, যারা আমার আংশিক ভগ্নাংশ ভিডিওটা দেখেছো। তোমরা অবশ্যই জানো এটা যে অবেদিত চিহ্ন সেটা। আচ্ছা যাক, আমি ওটাতে না যাই। এই যে আমি এটা বললাম কারণ এখানে আমি মুনাফা লিখার সময় রসুকার ব্যবহার না করে দীর্ঘকার লিখে ফেলতেছি বারবার। এই যে এখানে দীর্ঘকার লিখে ফেলছি, এগুলা মাইনার ভুল, এগুলা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে আর কি। তাহলে পি হচ্ছে আসল ভা মূলধন, আসল ভা মূলধন, আসল ভা মূলধন। তারপরে পি এর মান জানলাম, আই এর মান জানলাম, আর এর মান, আর হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে মুনাফার হার। আমি একটু উদাহরণ দিয়েও তোমাদের ক্লিয়ার করে দিব। এন মানে হচ্ছে সময়, সময় বা মেয়াদ, সময় বা মেয়াদ। এখন তোমাদেরকে একটা গাণিতিক সমস্যা দিয়ে একেবারে সম্পূর্ণটা একেবারে ক্লিয়ার করে দিই। একটা গাণিতিক সমস্যা আমি তোমাদেরকে দিই। জনাব জনাব ইমন 5 লক্ষ টাকা 10% হারে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর পর কত টাকা পাবে? 3 বছর পর মোট কত টাকা পাবে? অথবা 3 বছর পর কত টাকা মোট না বলে আমি যদি বলি 3 বছর পর কত টাকা মুনাফা পাবে। মুনাফা আগে এটা বুঝাই দিই, কত টাকা মুনাফা পাবে। মানে আমাকে বলতেছে যে জনাব ইমন যদি 5 লক্ষ টাকা 10% হারে রাখে 5 বছরের জন্য, এই 5 বছর পর শুধু মুনাফাটা কয় টাকা আসবে? আচ্ছা মুনাফাটা বের করি। এখন আমাদের প্রথমে প্রশ্ন থেকে মানগুলো চিনতে হবে। এইটা কত টাকা রাখছি আমি? 5 লক্ষ টাকা। এটা কিসের মান তোমরা বলো তো? অবশ্যই বুঝে গেছো তোমরা। এটা হচ্ছে মূলধন বা আসলের মান, মানে এটা হচ্ছে পি এর মান। ওই যে বলেছিলাম যে টাকাটা আমরা রাখি ওটাই হচ্ছে আমাদের আসল বা মূলধন, এটাকে আমরা পি বলি। কয় পার্সেন্টে রাখছি স্যার? 10%। এটাকেই বলে মুনাফার হার। মুনাফার হারকে আর দিয়ে বোঝানো হয়। কয় বছরের জন্য রাখবো স্যার? 3 বছরের জন্য, এনএম। তাহলে একটা সূত্রতে বের করার জন্য 3টা মান লাগে আমার। এই যে পি এর মান, আর এর মান, আই বের করার জন্য পি আর এন লাগবে। পি আর এন সবগুলাই দেওয়া আছে, এবার জাস্ট একটু ক্যালকুলেট করে আমরা বের করব। পি এর মানটা কত স্যার? 5 লক্ষ। আমি এখানে বসিয়ে দিলাম গুণ। আর এর মান কত স্যার? আর এর মান 10%। 10% মানে কি বলছিলাম? 10% মানে এইভাবে বসাইতে হবে। 100 নিচে 100 উপরে 10 গুণ এন মানে কয় বছর স্যার? 3 বছর। আচ্ছা এবার শূন্য শূন্য কাটাকাটি দিয়ে দিই। আমি চাইলে এই শূন্যটার সাথেও দিতে পারবো, ইট ডাজন্ট ম্যাটার এট অল। শূন্য একটা শূন্য, একটা শূন্যের সাথে আমি একটা শূন্য কাটাকাটি দিলাম। তাহলে নিচে কত আছে স্যার? নিচে মাত্র 1। নিচের একের তো কোনো মূল্য নেই। উপরে আছে কত? 5000। এই যে দুইটা শূন্য কেটে গেলে এটা তো 5000 হয়ে গেল। 5000, 10 এবং 3। তাহলে 5000 এর সাথে 10 যদি গুণ করি আমি, তাহলে কত হয়ে যাচ্ছে? 5000 এর সাথে 10 গুণ করলে 50000 হয়ে যাচ্ছে। তার সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত টাকা আসতেছে? 50000 এর সাথে 3 গুণ করলে 1,50,000। 1,50,000 টাকা। মানে আমাকে 5 বছর পরে গিয়ে আমাকে কি দিবে? এরা 1,50,000 টাকা অতিরিক্ত দিবে। এটা হচ্ছে আমার মুনাফা। এতটুকুতে উত্তর শেষ। যদি প্রশ্নটাকে একটু মডিফাই করতো, মোট কত টাকা পাবে? মুনাফাটা মুছে দিলাম। জনাব ইমন 5 লক্ষ টাকা 10% হারে 3 বছরের জন্য রাখলে
3 বছর পর মোট কত টাকা পাবে, মোট, তাহলে মোট মানে আমার কি বের করতে বলছে, মুনাফা আসল বের করতে বলতেছে, তাহলে আমরা মোট মুনাফা আসলটা বের করব। তাহলে মোট পাবেন মানে মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল হচ্ছে আমার, আমি রেখেছিলাম কত 5 লক্ষ, যোগ আমাকে ওরা দিয়েছে কত অতিরিক্ত 1,50,000 দিয়েছে, তাহলে আমি 5 লক্ষ টাকা 10% হারে যদি রাখি আমাকে 3 বছর পর ওরা 6,50,000 টাকা আমাকে ফেরত দিবে। এটাই হচ্ছে সরল মুনাফার কনসেপ্ট। এই সরল মুনাফা থেকে আবার অনেক সময় এরকম দিতে পারে, এরকমও বলতে পারে যে n এর মান বের করো, r এর মান বের করো। আমি এই একটু ভিডিও যদি লম্বাও হয় আমি একটু এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি প্রশ্নটাকে যদি একটু মডিফাই করে দেয় এক ভিডিওতে, যাতে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এখন থেকে আমরা দুইটা জিনিস বের করে শিখে ফেলেছি, একটা মুনাফা বের করা মানে আয়ের মান বের করা, আর একটা মুনাফা আসল বের করা। মুনাফা আসলকে সাধারণত এ দিয়ে ডিফাইন করা হয়, এ দিয়ে, মুনাফা আসল এ সমান এ দিয়ে বোঝানো হয়। এখন প্রশ্নটাকে যদি একটু মডিফাই করে দেয়, আমাকে যদি বলে কত টাকা রাখছি সেটা আমাকে বলে নেই, তুমি কত টাকা রাখবে তুমি নিজেই জানো না। এবার আমাকে যদি বলে মানে জনাব ইমন কত টাকা, কত টাকা 10% হারে 3 বছরের জন্য রাখলে 3 বছর পর 3 বছর পর মোট 1,50,000 টাকা মুনাফা পাবে, 1,50,000 টাকা টাকা মুনাফা পাবে, মুনাফা পাবে। এখন মুনাফাটা আমাদের বলে দিয়েছে, মুনাফা পাবে। একটু মানে কি করলাম, মডিফাই করলাম। মডিফাই মানে কি, এখন আমার কাছে স্যার কিসের মান নেই, এখন আমার কাছে ওই যে পি এর মানটা নাই। এখন আমাকে বলতেছে একটু ট্রিক্স কাটাইছে স্যার, আপনাকে আমি 1.5 লক্ষ টাকা দিব, বলেন তো আপনি কত টাকা রাখতে হবে। যদি এরকম কোয়েশ্চেন করেন, আমাদের অঙ্কের মধ্যে তো করে ফেলবে, ব্যাংকের মধ্যে ওই কোয়েশ্চেনটা করলে তো আমি উল্টা বকা দিয়ে চলে আসবো, আপনারা না বলবেন আমি কত টাকা রাখবো। আচ্ছা জনাব ইমন কত টাকা 10% হারে 3 বছরের জন্য রাখলে 3 বছর পর মোট 1,50,000 টাকা মুনাফা পাবে। তাহলে এখানে এইটা কিসের মান স্যার, এটা হচ্ছে মুনাফার মান, তার মানে এটা হচ্ছে আয়ের মান। আর এর মান আমরা চিনেছি, পি এর মান কত টাকা জানি না, কত টাকা রাখবো আমি নিজেই জানি না, তাহলে এটাই বের করব। এখন সেটা বের করতে গেলে কিভাবে করতে হবে স্যার, জাস্ট একটু মডিফাই, আবার সেম সূত্র, আবার সেম সূত্র বসাবো। এখন আমাকে বের করতে হবে কার মান, পি এর মান। মনে রাখবে যেটাকে বের করতে হবে তাকে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে আসতে হবে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো, একটু বুঝাই দিলে বুঝবা। এখন আমাদের বের করতে হবে কার মান, পি এর মান, তাই পি কে রাখবো আর এন কে পাশে নিয়ে আসবো। এখন পি আর এন এর মাঝখানে কি ছিল, গুণ চিহ্ন, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, আই ডিভাইডেড বাই আর এন ইকুয়াল পি। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এই যে আইটা উপরে থাকলো আর এনটা যেহেতু এই পাশে চলে আসছে গুণ চিহ্ন, তাইলে ভাগ হয়ে গেছে, পিটা বসে গেছে। এখন আমাদের কাছে তো বাকি সবগুলোর মান জানা আছে, আই এর মান কত 1,50,000, এই যে বসিয়ে দিব 1,50,000 বসিয়ে দিলাম। আর এর মান কত স্যার 10%, 10% মানে কত স্যার, 10% মানে হচ্ছে 100 ভাগের 10, যেভাবে বসাতে হবে যেভাবে আছে ওইভাবে বসাতে হবে। মানে কয় বছর স্যার, 3 বছর ইকুয়াল পি। অনেকেই কাজগুলা দেখলে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এখন ইজিলি বসাই দিব, ক্যালকুলেটর নিবা অথবা এখানে কাজ করে ফেলতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে একেবারে কাজ করে ফেলবা। আমি বুঝাই দিই কি কোনটা কিভাবে করবা। প্রথমে নিচেরটা কাজ করি, এই যে দেখো 10 ভাগের 100 আছে না, ওই কাজটা আমরা একটু করে দেব। আমি এখানে উপরে 1,50,000 লিখে দিলাম। এখন নিচে পুরো অংশটা কাজ করে দিলে কতটুকু আসে সেটা দেখো। উপরে দুইটা ভাগ অবস্থায় থাকলে উপরে যেটা আছে সেটাকে ক্যালকুলেটর আগে তুলবা, 10 আগে তুললাম, ভাগ চিহ্ন দিয়ে দিলাম 100। এখন অনেক বলতো স্যার 10 কে 100 দিয়ে ভাগ যাবে, যাক সমস্যা নেই, শুধু দশমিক আসবে, 100 দিয়ে দিলাম। এই যে দেখো 0.1 আসলো, গুণ 3 দিয়ে দিলাম, গুণ 3, তাহলে আসতেছে 0.3, 0.3 সমান পি। এবার 1,50,000 কি 0.3, আগে 1,50,000 উঠাইতে হবে, কিন্তু উপরে যেটা সেটা সবসময় ক্যালকুলেটর আগে উঠাইতে হবে। 1,50,000 ভাগ 0.3, তাহলে আসলো 5 লক্ষ টাকা। এই যে 5 লক্ষ, দেখেছো মিলে গেছে আমাদের। মানে আমি যদি 5 লক্ষ টাকা রাখি তাহলে 3 বছর পর আমাকে 1,50,000 টাকা মুনাফা দিবে। এখন স্যার প্রশ্ন অন্যভাবেও বলতে পারে, আবার এইভাবেও বলতে পারে, মানে 5 লক্ষ টাকা রাখবা, 5 লক্ষ টাকা রাখবে, কত কত হারে বলবে, আবার মানে পার্সেন্টটা বলবে না, কত পার্সেন্ট হারে আর এর মান বলবেন, তখন আরটা রেখে
পিএন কে পাশে নিয়ে আসবা। আশা করি বুঝতে পারতেছো। পিএন কে পাশে নিয়ে আসলে সূত্রটা হয়ে যাবে আই ডিভাইডেড বাই পিএন সমান আর। তুমি জাস্ট আই এর মান বসাবা, পি এর মান বসাবা, এন এর মান বসাবা, কাজ করলে আর এর মান পেয়ে যাবে। আবার ঠিক সেম কথা এন এন নাও দিতে পারে বছর, তখন আমাদের এন বের করতে হবে। সেম ভাবে আমরা এন বের করতে পারবো। এনটাকে রেখে পিআরটাই পাশে নিয়ে আসবো। পিআর এর পাশে নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে স্যার, আই ডিভাইড বাই পিআর ইকুয়াল এন। মান সবগুলো বসাবো, কাজ করলে এন এর মান পেয়ে যাবে। আশা করি এতটুকু সবারই ক্লিয়ার। এরপরে আমরা যাব একটু চক্রবৃদ্ধি মুনাফায় যাই। একটু ধৈর্য ধরো প্লিজ, চক্রবৃদ্ধি মুনাফাটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। ধৈর্য ধরলে ধৈর্যের ফল অবশ্যই পাবা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি জিনিস স্যার, এটা একটু করে মনোযোগ সহকারে বুঝতে হবে। সব মনোযোগ এই জায়গায় নিয়ে আসে এখন। এবার আসো আমরা চক্রবৃদ্ধি মুনাফায় যাই। চক্রবৃদ্ধি মুনাফা কি স্যার? চক্রবৃদ্ধি মানে হচ্ছে যেই টাকাটা আমি রাখবো। আচ্ছা একেবারে একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তারপর আমি চক্রবৃদ্ধি মুনাফাটা এক্সপ্লেইন করবো। মনে করো আমি একটা ব্যাংকের মধ্যে 1000 টাকা রাখতে গেলাম। ছোট টাকা নিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। 1000 টাকা আমি ব্যাংকে রাখতে গেলাম। ব্যাংক আমাকে বললো যে আপনাকে আমি 10% সুদ দিব। আচ্ছা 1000 টাকা 10% দিলাম। কয় বছরের জন্য রাখবেন? আমি বললাম 5 বছরের, 3 বছরের জন্য রাখবো। 3 বছর, 3 বছরের জন্য। আচ্ছা 3 বছরের জন্য রাখলাম। তাহলে আমি জিজ্ঞেস করতেছি তাহলে আমাকে 3 বছর পর কত টাকা দিবেন? এখন যদি সরল মুনাফা হতো, যদি সরল মুনাফা হতো আমরা যদি হিসাব করতে পারতাম 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা। তার মানে 3 বছর পর আমাকে 300 টাকা মুনাফা দিবে। টোটাল আমাকে 1300 টাকা দিবে। মানে 1000 টাকা রাখছিলাম, 300 টাকা মুনাফা দিবে, টোটাল আমাকে 1300 টাকা দিবে। কিন্তু কিন্তু এখন চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু একটু ভিন্ন হবে। আমি একটু বুঝাই। মনে করো আমি 1000 টাকা রেখেছি, 1000 টাকা। এখন 1000 টাকার প্রথম বছর, আমি প্রথম বছর হিসাব করি। প্রথম বছর 1000 টাকা রাখলাম, 1000 টাকা রাখলাম। 1000 টাকার 10% কত স্যার? 1000 টাকার 10% হচ্ছে 10 টাকা। এখন তাইলে প্রথম বছর আমাকে কত টাকা মুনাফা দিল? 10 টাকা মুনাফা দিছে। টোটাল কত টাকা দিছে আমাকে? তাহলে প্রথম বছর পর কয় টাকা জমা হয়ে গেল ব্যাংকের মধ্যে? 1000 সরি 10% মানে হচ্ছে 100 টাকা। 1100 টাকা জমে গেল। আরেকটু করে ক্লিয়ার করি। আমি রেখেছি 1000 টাকা। এক বছর পর আমাকে মুনাফা দিয়েছে 100 টাকা। তার মানে টোটাল এখন আমার অ্যাকাউন্টে কত জমা হলো? 1100 টাকা। চক্রবৃদ্ধিতে রাখলে ব্যাংক কি করবে এবার? ওই 1100 টাকার উপর আবার মুনাফা হিসাব করবে কয় পার্সেন্ট? 10%। এরকম 3 বছর পর্যন্ত হিসাব করবে। এবার আমি দ্বিতীয় বছর হিসাব করি। দ্বিতীয় বছর এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা? 1100 টাকা। খেয়াল করি আমি 1100 টাকা। এখন ব্যাংক কি করবে? 1100 টাকার উপর 10% হিসাব করবে। 1000 টাকার উপর 10% 100 টাকা। 1100 টাকার উপর 10% কত? 1100 গুণ 10%, 110 টাকা। তাহলে 110 টাকা আমাকে মুনাফা দিল। তাহলে ছিল কয় টাকা আমার ব্যাংকে? আমার ব্যাংকে ছিল 1100 টাকা। এখন আমাকে কত টাকা দিয়েছে? ছিল 1100 যোগ এখন আমাকে কত টাকা দিয়েছে? 110। টোটাল কত হয়ে গেল? আমার 1210 টাকা জমা গেছে। তৃতীয় বছর কি করবে? এখন তৃতীয় বছরে ওরা কি করবে? ওই 1210 টাকার উপর 10% দিবে। এই যে 1210 টাকা, এটা 10% কত? 1210 গুণ 10%, 121 টাকা। 121 টাকা আমাকে মুনাফা দিল। তাইলে টোটাল কত হইল আমার? 1210 যোগ 121, টোটাল হয়ে গেল 1331 টাকা। 1331 টাকা। আচ্ছা আরেকটু এক্সপ্লেইন করে দেই। এই যে আমাকে প্রথম বছরে 100 টাকা মুনাফা দিয়েছে, দ্বিতীয় বছরে 110 টাকা মুনাফা দিয়েছে, তৃতীয় বছরে আমাকে মুনাফা দিয়েছে কত? 121 টাকা। টোটাল আমাকে মুনাফা দিয়েছে 331 টাকা। আমি রেখেছিলাম কত? আমি রেখেছিলাম কিন্তু 1000 টাকা। টোটাল 1000 টাকা রেখেছিলাম, আমাকে মুনাফা দিয়েছে 331 টাকা। এই 331 টাকা হয়েছে কি কারণে? চক্রবৃদ্ধির কারণে। মানে প্রতি বছর শেষে যেটা জমা হচ্ছে, এই যে 1000 টাকা রেখেছিলাম, 100 টাকা দিয়েছে, 1100 টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমছে। আবার ব্যাংক কি করবে? ওই 1100 টাকার উপর 1100 টাকার উপর আবার মুনাফা দিবে। 1100 টাকার উপর 10% হচ্ছে 110। 1100 এবং ওই যে 110 টাকা আবার যোগ করলে আমার 1210 টাকা হয়েছে। তার মানে বর্তমানে 2 বছরের মধ্যে আমার 1210 টাকা জমা আছে। আবার 1210 টাকার উপর আবার 10% হিসাব করবে। 1210 টাকার 10% হচ্ছে 121 টাকা। 1210 এবং 121 টাকা যোগ করলে হয় 1331 টাকা। তার মানে আমার মুনাফা হচ্ছে 331 টাকা। আমি 3 বছর পরে টোটাল পাবো, 3 বছর পর টোটাল পাবো 1331 টাকা।
যদি সরল মুনাফা হতো তাহলে স্যার কত পেতাম তোমরা বলো তো? অবশ্যই তোমরা বুঝে গেছো, সরল মুনাফা হলে আমি 1300 টাকা পেতাম, কারণ প্রতি বছর 100 টাকা করে করে 3 বছর 300 টাকা দিত। কিন্তু চক্রবৃদ্ধির মধ্যে এরকম হয়নি, চক্রবৃদ্ধির মধ্যে একটু বাড়বে। সবসময় চক্রবৃদ্ধি মুনাফা রাখলে মানে একই হারে একই বছরের জন্য যদি তুমি রাখো, চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে তুমি সবসময় টাকা বেশি পাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার বেসিক। এবার চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে, সূত্রটা একটু আমি বুঝাই দিই। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে P ইনটু চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র রয়েছে, চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র রয়েছে। মুনাফা সূত্রটা আমি লিখি, চক্রবৃদ্ধি মুনাফা P ইনটু 1 প্লাস R হোল n মাইনাস P, অথবা এটাকে এভাবেও লিখে অনেকেই P ইনটু সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস R হোল n মাইনাস 1, এভাবেও লিখে, যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারবা, বাট আমি এভাবে লেখাটা প্রেফার করি। এখন তাহলে এখানে P মানে কি, আমরা এর আগে শিখেছি সরল মুনাফায় যেরকম ছিল এখানে মানগুলো ঠিক একই রকম। সরল মুনাফায় ছিল যে কি মানে P সমান মূলধন, ঠিক এখানে P সমান মূলধন, মানে কোনো কিছু পরিবর্তন নাই, মূলধন, তারপরে R মানে হচ্ছে মুনাফার হার, N মানে হচ্ছে সময়, আবার B মানে হচ্ছে মূলধন। তাহলে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা যদি আমি বের করতে চাই, আচ্ছা একটা কন্ডিশন দেই, ওই কন্ডিশন নিয়ে আমি বুঝাই দিই। মনে করো আমি রাখবো 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা রাখলাম, 1 লক্ষ টাকা 5 বছরের জন্য 5% হারে চক্রবৃদ্ধিতে রাখলাম, প্রশ্নের মধ্যে চক্রবৃদ্ধি মেনশন করা থাকবে, চক্রবৃদ্ধিতে রাখলাম, তাহলে 5 বছর পর টোটাল কয় টাকা পাবে এটা একটু হিসাব করি আমরা। তাহলে এখন এটা হচ্ছে কিসের মান স্যার? এটা হচ্ছে P এর মান। এটা কিসের মান স্যার? এটা হচ্ছে N এর মান। এটা কিসের মান স্যার? এটা হচ্ছে R এর মান। পার্সেন্ট মানে এটাকে আমাকে এভাবে লিখতে হবে, 100/5। ঠিক আছে, দেখো P N R সবগুলোর মান পেয়েছি, P N R সবকিছুর মান আমার কাছে আছে। P এর মান 1 লক্ষ টাকা ইনটু 1 প্লাস R এর মান কত স্যার? 100/10 100/5 হোল n মাথার উপর 5 বিয়োগ আবার 1 লক্ষ, এই যে P এর মান আবার 1 লক্ষ, সেজন্য আবার 1 লক্ষ দিয়ে দিলাম। 1 লক্ষ দিয়ে দিবে, এখানে কোন চিহ্ন নাই, মানে এখানে গুণ চিহ্ন আছে, কিন্তু এটা খেয়াল রাখবা। তাহলে এই কাজটা একেবারেই করবা ক্যালকুলেটর, আমি তোমাদেরকে দেখাই দেই। প্রথমে 5 কে 100 দিয়ে ভাগ করব, আগে 5 উঠাবা, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, তারপর পাওয়ার দিবা। 5/100 দিলাম, যেটা পাবো সেটার সাথে আমি যোগ করে দিব। যোগ কত দিব? যোগ 1 দিব। তাহলে ক্যালকুলেটরের ভিতরে কাজ করে আমি কত পেলাম? এখানে ইনটু দিয়ে দিলাম। এই ক্যালকুলেটরের ভিতরের কাজটা ব্র্যাকেটের ভিতরের কাজটা করে আমি পেলাম 1.05, তার উপর পাওয়ার 5 বিয়োগ আবার 1 লক্ষ দিয়ে দিলাম। এবার পাওয়ার 5 দিয়ে দিবা, পাওয়ার 5 দিলে অনেক লম্বা একটা সংখ্যা পাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি এই যে 1.05 দিয়ে পাওয়ার সোজা পাওয়ার 5 দিয়ে দিবা, ক্যালকুলেটরের মধ্যে পাওয়ার 5 দিয়ে 1 লক্ষ একেবারে গুণ করে দিবা, ইনটু 1 লক্ষ গুণ করে দিলাম। তাহলে আমি পাচ্ছি 1,27,628.15। তাহলে আমি 100 দিয়ে দিলাম, বিয়োগ 1 লক্ষ। এই যে এই 1 লক্ষটা বসে দিলাম, এবার বিয়োগ করে দিবা, এটা থেকে এটা 1 লক্ষ বিয়োগ করে দিবা, -1 লাখ। তাহলে আমাকে মুনাফা দিবে যে বলে এরা 27,000 টাকা মুনাফা দিয়ে দিতেছে, 27,628 মানে 628 টাকা 16 পয়সা আমাকে মুনাফা দিবে, এত টাকা। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফার যদি তুমি এর চেয়ে একটু অ্যাডভান্স ভেরিয়েশনে যাইতে চাও, আচ্ছা অ্যাডভান্স মানে হচ্ছে এইগুলা বোঝানোর আগে আমি আরেকটু বুঝাই দিই। ওই যে সরলে যেভাবে বুঝিয়েছিলাম, সরলের মধ্যে কি বুঝিয়েছিলাম, অনেক সময় তোমাকে মুনাফার মান চাইবে, আবার অনেক সময় তোমাকে অন্যান্য মান দিয়ে দিবে, পিটা দিবে না, তখন পিটা বের করতে হবে, পিটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবা। কেমন? এইভাবে তোমরা পক্ষান্তর করে তোমরা ওই সরল মুনাফার মতো করে বাকি সবগুলা বের করতে পারবা। এখন যদি স্যার এই যে আমি এখানে কিছু লিখলাম, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, চতুর্মাসিক, ষান্মাসিক, যেগুলো লিখলাম এগুলো কি স্যার?
এগুলা মানে হচ্ছে এই যে আমরা এখানে যে হিসাবটা করেছি এটা আমি কয় বছরের জন্য রাখলাম, 5 বছরের জন্য। মানে প্রতি 1 বছর পর পর আমাকে চক্রবৃদ্ধি দিবে, 1 বছর পর পর। কিন্তু এখানে যদি মাসিক লেখা থাকে, মাসিক চক্রবৃদ্ধি লেখা থাকে, 1 মাস পর পর আমাকে সুদ দিবে। মানে 1 বছরে 12 বার সুদ দিবে কিন্তু। মানে মাসিক চক্রবৃদ্ধি, দেখো কত বেশি আমরা মুনাফা পাবো, কত বেশি আমরা মুনাফা পাবো। 1 মাস পর পর আমাকে মুনাফা দিবে এরা। এক মাসিক মানে হচ্ছে জানুয়ারিতে একবার, জানুয়ারির শেষে গিয়ে আমাকে একবার মুনাফা দিবে, ফেব্রুয়ারির শেষে গিয়ে একবার দিবে, মার্চের শেষে গিয়ে একবার মুনাফা দিবে, মানে চক্রবৃদ্ধি হারে দিতেই থাকবে। তাইলে এখন এরকম দেওয়া থাকলে স্যার মাসিক, যদি প্রশ্নের মধ্যে মাসিক চক্রবৃদ্ধি উল্লেখ থাকে, প্রশ্নের মধ্যে দ্বিমাসিক, ত্রৈমাসিক, চতুর্মাসিক যদি বলে থাকে তাহলে কিরকম হবে এটা একটু বুঝাই। এখন মাসিক যদি বলে 1 বছর আমি কয়বার মুনাফা পাবো, 12 বার মুনাফা পাবো। একটু হিসাব করলে দেখবা 12 বার আমরা কয়বার মুনাফা পাবো, 12 বার মুনাফা পাবো। দ্বিমাসিক বললে, দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস পর পর আমাকে মুনাফা দিবে। তাহলে 2 মাস পর পর দিলে আমি 1 বছরের মধ্যে 6 বার মুনাফা পাবো, 6 বার। তাহলে এখানে 6 বার। ত্রৈমাসিক হলে 3 মাস পর পর দিলে আমি 4 বার পাবো। তাহলে হিসাব করে দেখো 3 মাস মানে মার্চে গিয়ে একবার পাবো, তারপর জুনে গিয়ে একবার পাবো, এরকম 3 মাস করে করে আমি 4 বার পাবো, 4 বার। অথবা তোমরা এটা মুখস্থ রাখতে পারো, মাসিক বললে 12 বার, 12, দ্বিমাসিক বললে 6, ত্রৈমাসিক বললে 4, চতুর্মাসিক বললে 3 বার। কারণ 4 মাস পর পর আমাকে মুনাফা দিলে এই যে 12 মাস আছে না, 3-4 বার, তার মানে 3 বার। ষান্মাসিক বললে আমি 2 বার পাবো, 2 বার। বাৎসরিক বললে একবার। এগুলো আমরা বাৎসরিক হিসাব করছি, মানে বছরের 1 বছরে একবার সুদ দিবে। এখন যদি বলে এরকম যদি বলে তাহলে স্যার সূত্রটা কেমন হবে? সূত্র জাস্ট একটু চেঞ্জেস। চক্রবৃদ্ধির সংখ্যাকে m দিয়ে প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি, এটা ক্লাস 8 এর চেয়ে একটু অ্যাডভান্সড, ক্লাস 8 এর চেয়ে একটু অ্যাডভান্সড বলতেছি। চক্রবৃদ্ধির সংখ্যাকে m দিয়ে প্রকাশ করা হয়। তাহলে স্যার এরকম হলে কি হবে? জাস্ট সূত্রের মধ্যে সামান্যতম পরিবর্তন, জাস্ট a bit চেঞ্জেস। আর এর নিচে m দিয়ে দিবা, n এর পাশে m দিয়ে দিবা, হয়ে যাবে। এই যে আমি এটা নিয়েও অঙ্ক করাই দেখি কত m এর মান, কত m এর মান। মনে করো আমি বললাম যে দ্বিমাসিক চক্রবৃদ্ধি, দ্বিমাসিক হলে m এর মান কত? 6। এবার কি করবা? p মানে হচ্ছে কত? 1 লক্ষ, 1 লক্ষ বসাই দিবা, 1 যোগ r এর মান কত? r এর মান হচ্ছে 100 ভাগের 5, 100 ভাগের 5 মানে হচ্ছে 0.5। ভাগ করে দেখো ক্যালকুলেটরের মধ্যে, এই যে 5 ভাগ 100, তাহলে কত পেলাম? 0.05। তাহলে এখানে আমি 0.05 বসাই দিব আর এর জায়গায়, 0.05। m এর জায়গায় কত বসাবো স্যার? 6। এই যে m এর মান 6। পাওয়ারের মধ্যে n এর মান কত? 5 বছর। 5 গুণ এই যে m ইনটু n, কিন্তু 5 গুণ 6 মাইনাস আবার p মানে হচ্ছে 1 লক্ষ। আশা করি বুঝতে পেরেছো। এবার 1 লক্ষ দিয়ে দিলাম, অনেকগুলো টাকা বেশি পেয়ে যাবো। দেখো এই পুরো কাজটা আমি একসাথে করব। একটু ক্যালকুলেটরে তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছিলাম, আগে ভাগের কাজ করে ফেলতে হয়। 0. এটা আগে, উপরটা সবসময় আগে। 0.05 ভাগ 6 দিয়ে দিলাম। এটার সাথে আমি যোগ 1 দিব, যোগ 1 দিয়ে আমি একটা সংখ্যা পেয়েছি। ওই সংখ্যার উপর, এই যে ওই সংখ্যার উপর সরাসরি তুমি এটা দিয়ে দিবা। এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দিলাম। এই যে ক্যালকুলেটরের মধ্যে এই পুরো কাজটা করে আমি একটা সংখ্যা পেয়েছি, ওই সংখ্যার উপর পাওয়ার দিয়ে দিব। পাওয়ার কত স্যার? পাওয়ার হচ্ছে এই যে 5 6 30, 30। পাওয়ার যখন আমি 30 দিচ্ছি তাহলে আমার আসতেছে 1.28। অনেকগুলো সংখ্যা আসতেছে, আমি 2 8 3 এর মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। মানে 2 8 2 আসছে, তো আমি 2 না দিয়ে 3 দিয়ে দিয়েছি। অথবা তোমরা পুরো সংখ্যাটাও লিখবা, সমস্যা নেই। মাইনাস আমি 1 লক্ষ দিয়ে দিলাম। মানে এই পুরোটা একসাথে কাজ করে আমি জাস্ট এটা পেয়েছি। কাজটা না বুঝে থাকলে আর 10 সেকেন্ড ধরে কাজটা আরেকটু বুঝে নাও। এবার 1 লক্ষের সাথে তুমি এটা গুণ করে দিবা, গুণ 1 লক্ষ। তাহলে আমি পাচ্ছি এখানে 1,28,269, 1,28,269.59। মানে 5 9 9 হইলে এটাকে 6 দেওয়া যায়, কোনো সমস্যা নেই। 5 6 দিয়ে দিলাম আমি, মানে 6 60 পয়সা আর কি, বিয়োগ 1 লক্ষ টাকা। তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে? বিয়োগ 1 লক্ষ যদি আমি বিয়োগ করি তাহলে আসতেছে 28,000
দেখো কত টাকা বেশি পাচ্ছি, আমি অনেক টাকা বেশি পেয়ে যাচ্ছি। 28,269.6 টাকা। আমরা বাৎসরিক চক্রবৃদ্ধিতে এর আগে বের করেছিলাম। এর আগে আমরা যত টাকা পেয়েছিলাম সম্ভবত 26,000 না কত মেবি, আমি ভুলে গেছি। কিন্তু সবসময় আমরা যত বেশিবার চক্রবৃদ্ধি হবে আমরা তত বেশি টাকা পেয়ে যাব, তত বেশি আমরা মুনাফা পাবো। আশা করি এই সবগুলা বিষয় তোমাদের সবগুলা ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে আমি এরকম কোনো একটা টপিকের বেসিক নিয়ে তোমাদেরকে A to Z বুঝাই দিব, প্রয়োজন হলে অনুশীলনের অঙ্কগুলোও সমাধান করে দিব। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং আমার জন্য দোয়া করবা, আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। যদি ভিডিওটা কোনো কাজে লেগে থাকে সবার সাথে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।